गुड आफ्टरनून स्टूडेंट्स। আজকে তোমাদের ক্লাস 8-এর ভৌতবিজ্ঞানের চতুর্থ ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদের হিট অধ্যায়টি পড়াচ্ছিলাম। আগের দিন ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে কিছু অঙ্ক তোমাদের দেখিয়েছিলাম খাতাতে। আজকে অনেক কষ্টে একটি বোর্ড জোগাড় করতে পেরেছি, তাই তোমাদের আজকে বোর্ডের মাধ্যমে আমি উপস্থাপন করব। আজকে যে বিষয়টি আমি উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে, আমি তোমাদের প্রথমেই একদিন বলেছিলাম যে হিট অধ্যায়ের প্রথম যে একটা পার্ট সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জ। হিট এক্সচেঞ্জ বলেছিলাম, এটা তাপীয় আদান প্রদান। আর একটা কী বলেছিলাম? তাপ স্থানান্তর। তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হচ্ছে। তো তাপ প্রয়োগের ফলে বা তাপ নিষ্কাশনের ফলে কিছু কিছু ঘটনা ঘটে থাকে আমাদের প্রকৃতিতে। আগে আমরা জানি যে প্রকৃতিতে আমাদের তিন ধরনের পদার্থ সাধারণত প্রকৃতিতে সাধারণ ভৌত অবস্থা কি? তিনটে ভৌত অবস্থা আছে। কি কি? কঠিন, তরল আর গ্যাসীয়। এই কঠিন, তরল আর গ্যাসীয় এই তিনটে ভৌত অবস্থার পরিবর্তনের উপর ডিপেন্ড করে কিছু অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন প্রক্রিয়া ঘটে থাকে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের ফলে। সেই সম্পর্কে আজকে ডিসকাস করব। তাই আজকে আমার উপস্থাপন করার বিষয় হলো অবস্থার পরিবর্তন প্রক্রিয়া তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের মাধ্যমে। আমি ক্যামেরাটা একটু ওই দিকে করছি, দেখো তোমাদের। দেখো তোমাদের বোর্ডে আমি লিখে রেখেছি, দেখো অবস্থার পরিবর্তন প্রক্রিয়া, যার ইংরেজি মানে হচ্ছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট বলতে কি বোঝায়? অর্থাৎ অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন বলতে কি বোঝায়? তোমাদের এই প্রশ্নটা মাঝে মাঝে আসে। কি বলবে তোমরা? যে তাপ প্রয়োগ বা তাপ নিষ্কাশনের দ্বারা বা তাপ অপসারণের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন প্রক্রিয়া, চেঞ্জ অফ স্টেট। আরেকবার বলছি, তাপ প্রয়োগ বা অপসারণের দ্বারা পদার্থের এক ভৌত অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অবস্থান্তর বা অবস্থার পরিবর্তন। তো অবস্থার পরিবর্তন যে প্রকারভেদ সেগুলো দেখো আমরা কয়ভাবে ভাগ করতে পারছি যে অবস্থার পরিবর্তন প্রক্রিয়াটাকে। গলন, এটা হচ্ছে মেল্টিং, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, ঊর্ধ্বপাতন, অবক্ষেপণ। এগুলো ইংলিশ টার্মগুলো একটু লক্ষ্য করো। গলন ইংরেজি হচ্ছে মেল্টিং, বাষ্পীভবন ভেপোরাইজেশন, ঘনীভবন কনডেনসেশন, কঠিনীভবন সলিডিফিকেশন, ঊর্ধ্বপাতন হচ্ছে সাবলিমেশন অ্যান্ড অবক্ষেপণ হচ্ছে ডিসাবলিমেশন। এই সমস্ত প্রক্রিয়াগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আর দেখো, একটু আগেই বললাম পদার্থের সাধারণ ভৌত অবস্থা মূলত তিন প্রকার, এই কঠিন, তরল আর গ্যাসীয়। এই তিনটে অবস্থাতেই পরিবর্তিত হয় এবং তাদের প্রক্রিয়াগুলোর নাম হচ্ছে এটা: গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, ঊর্ধ্বপাতন আর অবক্ষেপণ। তাহলে মোট কটি প্রক্রিয়া হলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টা অবস্থান্তর প্রক্রিয়ার প্রকারভেদ। তো প্রথম বিষয়টাতে আমি আসছি, হচ্ছে গলন। গলন বলতে গেলে আমরা কি বলবো? কঠিন থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা। কঠিন থেকে তরলে পরিণত করতে কী করতে হবে? তাপ প্রয়োগ করতে হবে। তাহলে আমরা গলন বা মেল্টিংয়ের সংজ্ঞা হিসেবে কি বলতে পারি? স্থির উষ্ণতায় কঠিন পদার্থের তাপ গ্রহণের ফলে তরলে রূপান্তরের ঘটনা কে বলা হয় গলন। কি বলবো? স্থির উষ্ণতায় কঠিন পদার্থের অপসারণের ফলে তরলে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় গলন। উদাহরণ কি? বিশুদ্ধ বরফ স্বাভাবিক বায়ুচাপে বা প্রমাণ বায়ুচাপে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে জলে পরিণত হয়। এটা হচ্ছে একটা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি। প্রথমে দেখো গলন গেল, তারপর দেখো বাষ্পীভবন। বাষ্পীভবন কীভাবে হচ্ছে? বাষ্পীভবন যে কোনো উষ্ণতায় অথবা স্থির উষ্ণতায় তরল ফুটে বাষ্প উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। বোঝা গেল? যে কোনো উষ্ণতায় অথবা স্থির উষ্ণতায় তরল ফুটে বাষ্প উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন প্রক্রিয়া। এভাবে সংজ্ঞাটা লিখবে। ঘনীভবন কী হবে?
ঘনীভবন হচ্ছে নির্দিষ্ট বা অনির্দিষ্ট উষ্ণতায় বাষ্পের তাপ অপসারণের ফলে তরলে রূপান্তর। অর্থাৎ বাষ্প থেকে তরলে রূপান্তরিত হওয়া হচ্ছে কি, বাষ্প থেকে তরলে রূপান্তরিত হচ্ছে ঘনীভবন প্রক্রিয়া, কনডেনসেশন। তাহলে বাষ্পীভবনের উদাহরণ কি হতে পারে? আগেরটাই যেটাকে দিলাম যে বাষ্পে 2 নম্বরটা দেখো, বাষ্পীভবনের উদাহরণ কি হতে পারে? প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জল কি হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটে বাষ্পে রূপান্তরিত হয়। আর ঘনীভবনের উদাহরণ কি হতে পারে? প্রমাণ বায়ুচাপে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হয়। নেক্সট দেখো দুটো আছে, কঠিনীভবন প্রক্রিয়া। কঠিনীভবন প্রক্রিয়াকে বলা হয় সলিডিফিকেশন। কঠিনীভবন কী হয়, কাকে বলবো? নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিন পদার্থে পরিণত ঘটনাকে কঠিনীভবন বলা হবে। উদাহরণ কি হবে এটা? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জমে বরফ উৎপন্ন করে। একে বলা, এটা হচ্ছে কঠিনীভবন প্রক্রিয়ার একটি উদাহরণ। লাস্ট দুটো দেখো, ঊর্ধ্বপাতন আর অবক্ষেপণ। ঊর্ধ্বপাতন আমরা কাকে বলবো? এটাকে ভালো করে পড়বে তোমরা, পরীক্ষা আসে। ঊর্ধ্বপাতন কি? ইংলিশটা হচ্ছে সাবলিমেশন। তাপ প্রয়োগের ফলে যে কোনো উষ্ণতায় কঠিন পদার্থের সরাসরি বাষ্পে রূপান্তর হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। এবং যে পদার্থগুলি এই ঊর্ধ্বপাতন দ্বারা ঊর্ধ্বপাতন ঘটে তাদেরকে বলা হয় ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ। কি বলা হয়? ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ। ওকে, যেমন উদাহরণ কি? কর্পূর, মিশাদল, আয়োডিন, ন্যাপথলিন, এগুলো কি হয়? সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। লাস্ট হচ্ছে দেখো অবক্ষেপণ। অবক্ষেপণ প্রক্রিয়াটি হচ্ছে কি হয়? এর উল্টো প্রক্রিয়া, ঊর্ধ্বপাতনের উল্টো প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় বাষ্প তাপ বর্জন করে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয় তাদেরকে বলা হয় অবক্ষেপণ প্রক্রিয়া। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? যেমন দেখো, CO2 বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফ তৈরি হচ্ছে। CO2 বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফ কঠিনীভূত হয়ে যায়, তাই তো? কঠিন CO2 উৎপন্ন হয়। আবার কি হয়? কর্পূর, নিশাদল প্রভৃতি বাষ্প থেকে সরাসরি কঠিনে রূপান্তরিত হয়। এগুলোকে বলা হচ্ছে কি? অবক্ষেপণ। কি বলা হয় এই প্রক্রিয়াটাকে? অবক্ষেপণ। তাহলে আমরা একে একে গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, ঊর্ধ্বপাতন, অবক্ষেপণ, এই কটা প্রক্রিয়াকে আমরা লক্ষ্য করলাম। ওকে, এবার এই প্রক্রিয়াকে আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখাতে পারি। কীভাবে দেখাচ্ছি তোমরা দেখো। কঠিন, কি হবে এখানে? কঠিন থেকে তরলে পরিণত হবে, প্লাস ডেল্টা। ডেল্টা চিহ্ন আগেই বলেছিলাম আমি, কি? হিটের চিহ্ন, মানে তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়া হলে কি পরিণত হবে? তরল। কঠিন থেকে তাপ দেওয়া হলো, তরলে পরিণত হলো। তরল থেকে একই রকমভাবে আবার তাপ প্রয়োগ করা হলো, এটা হচ্ছে তাপ। কি হবে এখানে? গ্যাসীয় পদার্থে পরিণত হবে। এবার যদি তাপ নিষ্কাশিত করা হয় একই রকমভাবে কি হবে? এটা মাইনাস হিট নিষ্কাশিত করা হচ্ছে। গ্যাস থেকে তরল হলো, তরল থেকে আবার মাইনাস হিট দিলাম, তরল থেকে কঠিন হলো। তাহলে এবার প্রক্রিয়াগুলোকে আমরা কীভাবে বলবো? এর উপরে লিখবো গলন। এইটুকু প্রক্রিয়া হচ্ছে গলন প্রক্রিয়া, ঠিক আছে? আর এই প্রক্রিয়াটা কি বলবো আমরা? বাষ্পীভবন, ভেপারাইজেশন। ওকে, আর গ্যাস থেকে তরলে পরিণত হওয়ার ঘটনা কি বলবো আমরা? এটাকে বলছি আমরা
ঘনীভবন। আর তরল থেকে কঠিনে পরিণত হওয়ার কথা কী বলা হয়? কঠিনীভবন, বা এটাকে বলা হয় হিমায়নও বলে। আরেকটার নাম কি? প্রথমে লিখি কঠিনীভবন বা হিমায়ন। ঠিক আছে। কঠিন থেকে তরল পরিণত হওয়াকে কী বলা হয়? গলন। তরল থেকে বাষ্পীভবন, তরল থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনা কী বলা হয়? বাষ্পীভবন। গ্যাস থেকে তরলে আসলাম, সেখানে কি তাপ নিষ্কাশিত হচ্ছে বা তাপ অপসারিত হচ্ছে, ঘনীভবন। আবার তাপ অপসারণ করলে কঠিনে পরিণত হচ্ছে, সেটা হচ্ছে কি? কঠিনীভবন বা হিমায়ন। এটাকে বলছি সলিডিফিকেশন। এটা হচ্ছে ফ্লো চার্ট। আর একটু যদি বলি, আর দুটো যে আমাদের স্টেপ আছে, এখানে কটা হলো? একটা, দুটো, তিনটে, চারটে প্রক্রিয়া আমরা দেখাতে পেরেছি। যদি এবার বাকি দুটোকে দেখাতে হয়, কীভাবে দেখাবো? এইখান থেকে দেখো, এটাকে বলা হয়, এই যে প্রক্রিয়াটা যাচ্ছে, ঊর্ধ্বপাতন। সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে কি? ঊর্ধ্বপাতন। আর গ্যাস থেকে সরাসরি কঠিনে পরিণত হওয়ার ঘটনাটা কি বলছে? এটা হচ্ছে অবক্ষেপণ। বলা হচ্ছে এটাকে অবক্ষেপণ বা ডিসাবলিমেশন। অবক্ষেপণ, আর এটাকে বলছে ঊর্ধ্বপাতন। এই উপরটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন আর নিচেরটাকে বলা হচ্ছে অবক্ষেপণ। ওকে, তাহলে তোমরা ফ্লোচার্টের মাধ্যমে দেখতে পেলে এরকম আসে যে ফ্লোচার্টের মাধ্যমে তাপের অবস্থান্তর প্রক্রিয়ার বিভিন্ন ভাগগুলি দেখাও। তাহলে আমরা অবস্থার পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে জানলাম এবং কী কী প্রক্রিয়া আছে সেগুলো জানলাম। গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, ঊর্ধ্বপাতন ও অবক্ষেপণ। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার, পদার্থের এই তিনটে ভৌত অবস্থা যেটাতে বললাম, কঠিন, তরল ও গ্যাসীয়, এই তিনটে ভৌত অবস্থার কারণ কি? দেখো, কঠিন পদার্থের মধ্যে অণুগুলির মধ্যে যে আকর্ষণ বল তাদের মধ্যে সব থেকে বেশি হয়। তার জন্য তাদের মধ্যে কী হয়? নির্দিষ্ট আকার আকৃতি একটা থাকবে। এবং তরল পদার্থে কী হয়? তাদের মধ্যে অণুগুলি আকর্ষণ বল অপেক্ষাকৃত কম। তার জন্য কী হয়? এর আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে। আর গ্যাসীয় পদার্থের কী হয়? গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে সংশক্তি বা আসঞ্জন বল বা অণুগুলির মধ্যে আকর্ষণ বল কী হয়? অত্যন্ত কম। তার জন্য তাদের অণুগুলি কী হয়? অণুগুলির মধ্যে ঘনত্ব কম হয়, তারা ছড়িয়ে পড়ার টেন্ডেন্সি বেশি থাকে। এই জন্য গ্যাসের মধ্যে কী হয়? ব্যাপন প্রক্রিয়া দেখা যায়। সাধারণত গ্যাস কী হয়? উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে। তাহলে পদার্থের তিনটি অবস্থার কারণ বললাম আর অবস্থান্তর প্রক্রিয়াগুলো বললাম। এবার দেখো, তোমাদের এখান থেকে গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন, এই প্রক্রিয়া থেকে কিছু কিছু জিনিস আমাদের উঠে আসে, কিছু কিছু তথ্য উঠে আসে। কিছু কিছু তথ্য কেমন কি? যেমন ধরো, গলনাঙ্ক ও হিমাঙ্ক বলতে কী বোঝায়? অর্থাৎ এই যে মেল্টিং বললাম, এই মেল্টিং টার্মটার সাথে দেখো একটা টার্ম জুড়ে যায়, মেল্টিং পয়েন্ট। যদি আমি জুড়ে দিই, এই টার্মটা কিন্তু আলাদা হয়ে গেল, এটার ডেফিনেশন আলাদা হবে একটু। তাহলে মেল্টিং পয়েন্ট, এটা বলতে কি বোঝায়? কাকে মেল্টিং পয়েন্ট বলবো? ডেফিনেশন দেখো, সংজ্ঞা, মেল্টিং পয়েন্টের ডেফিনেশন আমি এবার ডিসকাস করছি। গলনাঙ্কের সংজ্ঞা: প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে।
উদাহরণ হিসেবে কী বলতে পারি, যেমন প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক কি 0°C, যদি কেলভিন করি 0 + 273 কেলভিন। এরই অপোজিটটা যদি প্রক্রিয়াটা ঘটে, অর্থাৎ যদি আমরা তরল থেকে কঠিনে নিয়ে আসি, যেটা হিমায়ন বলছিলাম, এই প্রক্রিয়াটা অর্থাৎ সলিডিফিকেশন যদি করি আমরা, সেই সলিডিফিকেশনের ক্ষেত্রে কী হবে, সলিডিফিকেশনের ক্ষেত্রে এটাকেই বলবো আমরা ফ্রিজিং পয়েন্ট। এই টার্মটা হয়ে যাবে তখন কি পয়েন্ট, ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। ফ্রিজিং পয়েন্ট টার্মটা আসবে, এটার সংজ্ঞা কিন্তু অন্যরকম হবে। এটা কাকে বলে, সংজ্ঞা দেখো, সংজ্ঞাটা আমি বলছি, তোমরা শোনো। একই রকম হবে, দেখো সংজ্ঞাটা একই রকম, অনেকটা একই রকম। প্রমাণ বায়ুচাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল সম্পূর্ণ জমে কঠিনে পরিণত হতে শুরু করে, পরিবর্তিত শুরু করে এবং সমগ্র তরলের অবস্থান্তর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে, তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। উদাহরণ হিসেবে কী হবে, যেমন বিশুদ্ধ জলের প্রমাণ বায়ুচাপে হিমাঙ্ক কি, স্বাভাবিক হিমাঙ্ক হলো 0°C বা 273 কেলভিন। 273 কেলভিন। দেখো ফ্রিজিং পয়েন্টও একই, আবার মেল্টিং পয়েন্টও একই। ওকে, তাহলে গলনাঙ্ক হিমাঙ্কর মধ্যে কি সম্পর্ক হবে, গলনাঙ্ক আর হিমাঙ্কর মধ্যে কীরকম একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে না? দেখো কীরকম সম্পর্ক, যে বিশুদ্ধ কেলাসাকার গঠনযুক্ত পদার্থের ক্ষেত্রে যদি কোনো কেলাস মানে কি নির্দিষ্ট আকার আকৃতি যা থাকবে, শেপ থাকবে, তো সেরকম আর কি বিশুদ্ধ কেলাসাকার গঠনযুক্ত পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক হিমাঙ্কের মান সাধারণভাবে কিন্তু সমান। যেমন বরফ আর জল, স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের মান কত, একই। যদি বলা হয় এমন একটি পদার্থের উদাহরণ দাও, সেখানে স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের মান সমান, কী হবে উত্তর, বরফ আর জলের ক্ষেত্রে স্বাভাবিক গলনাঙ্ক সমান কত, 0°C, গলনাঙ্ক হিমাঙ্কর মান সমান। কিন্তু যেমন যদি আমরা মিশ্র পদার্থ করি এবং অনিয়তাকার গঠন সম্পন্ন হয়, যেমন দেখো অকেলাসাকার কঠিন পদার্থের একটা উদাহরণ দিচ্ছি, কিছু কাঁচ, মোম, পিচ, মাখন, এই পদার্থগুলো কি হয়, নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্কের কোনো অস্তিত্ব নেই, কারণ তারা অনিয়তাকার গঠন সম্পন্ন। ওকে, তাহলে আজকে দেখো আমি এগুলো সম্পর্কে ডিসকাস করলাম, গলনাঙ্ক, হিমাঙ্ক, ওকে, এই দুটো সম্পর্কে ডিসকাস করলাম, আর অবস্থার পরিবর্তন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করলাম। ওকে, তাহলে পদার্থের সাধারণ অবস্থা কোনগুলো, কঠিন, তরল ও গ্যাসীয়। কিন্তু যেগুলো কঠিন থেকে সরাসরি গ্যাসে হচ্ছে এবং গ্যাস থেকে সরাসরি কঠিন হচ্ছে, সেগুলো সাধারণ অবস্থার নিয়মের ব্যতিক্রমী। তাহলে ব্যতিক্রমী যদি বলা হয় যে পদার্থের সাধারণ অবস্থার নিয়মে ব্যতিক্রমী কিছু পদার্থের উদাহরণ দাও, তাহলে কী হবে, যেমন হচ্ছে কি, দেখো কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হচ্ছে সেই পদার্থগুলি, সেগুলো উদাহরণ দিয়েছিলাম যে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, যেটা কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন, এগুলো সরাসরি কি হয়, কঠিন থেকে বাষ্পে পরিণত হয়, তাদের তরল দশা থাকে না, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। তার জন্য এরা পদার্থের পরিবর্তনের সাধারণ নিয়ম কিন্তু মানে না। সাধারণ নিয়ম অনুযায়ী কী হবে, প্রথমে কঠিন থেকে তরল হবে, তারপর তরল থেকে আবার গ্যাসীয় হবে, আবার গ্যাস থেকে তরল হবে, তরল থেকে কঠিন হবে। কিন্তু এরা কি হয়, কঠিন থেকে সরাসরি গ্যাসীয়তে চলে যায়। একই রকমভাবে গ্যাসীয় থেকে যখন অবক্ষেপণে আসছে, এটাও কিন্তু পদার্থের সাধারণ নিয়মের বাইরে। যেমন কি উদাহরণ দিয়েছিলাম, অবক্ষেপণের ক্ষেত্রে CO2 বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফ বা কঠিন CO2 উৎপাদন। আবার একই রকমভাবে নিশাদল, কর্পূর বাষ্প থেকে সরাসরি এগুলো কি হয়, আবার কঠিনে পরিণত হয়। ওকে, এবার একটা তোমাদের তথ্য দিই, এটা জেনে রাখবে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থগুলির ক্ষেত্রে তরল অবস্থার অস্তিত্ব না থাকলেও বায়ুমণ্ডলীয় চাপের তারতম্য ঘটিয়ে এদের প্রকৃতিকেই তরল অবস্থায় প্রকৃতিতে পাওয়া সম্ভব। অর্থাৎ যেগুলো ঊর্ধ্বপাতন আমরা করতে পারছি, সেগুলো
পদার্থ যদি তরল অবস্থা অস্তিত্ব না থাকলেও যদি বায়ুমণ্ডলীয় চাপের তারতম্য ঘটায়, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটাকে যদি চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু প্রত্যেকটিকে কী করে আমরা তরল অবস্থায় পেতে পারি, প্রত্যেকটিকে আমরা তরল অবস্থায় পেতে পারি। আজকে তোমাদের এইটুকুই পড়া থাকলো। তোমরা ভালো করে বাড়িতে এগুলো স্টাডি করবে। আর আগের দিন ক্যালোরিমিতির মূলনীতি থেকে কিছু অঙ্ক দেখিয়েছিলাম, তোমরা নিশ্চয়ই বাড়িতে আরও অঙ্ক প্র্যাকটিস করবে। এই চ্যাপ্টারটা শেষ হওয়ার পর আমি আরও কিছু কিছু অঙ্ক তোমাদের জন্য দেখিয়ে দেবো, যেহেতু বোর্ড পেলাম, তাই তোমাদের আরও পরবর্তীকালে ক্যালোরিমিতির মূলনীতি, আপেক্ষিক তাপ সম্পর্কিত কিছু প্রবলেম আর একটি ক্লাসে আমি করাবো। পরের দিন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে একটা পরীক্ষা, যার মাধ্যমে দেখানো হবে যে গলনে পদার্থের আয়তন পরিবর্তন হয় এবং তার ফলে কি কি ঘটনা ঘটে সেগুলো আমরা দেখব আর হিমোহিস্ট্র সম্পর্কে জানব। ওকে, গলনের ফলে পদার্থের আয়তন কীরূপ পরিবর্তিত হয় সেটা একটা পরীক্ষার মাধ্যমে জানবো, আর হিমোহিস্ট্রন কি সেটা জানবো, আর লিন তাপ সম্পর্কে ডিসকাস করব। থ্যাংক ইউ ক্লাস, সবাই ভালো থেকো, গুড বাই।